শ্বশুরবাড়ি থেকে আলাদা হওয়ার 2 মাস পূর্ণ হল আজ। এই উপলক্ষে বিথি একটু ভালোমন্দের আয়োজন করেছে আজকে। আয়োজন আহামরি কিছুও না। তুতুলের স্বল্প আয়ের বেতনে ঘর ভাড়া, কারেন্ট বিল, গ্যাসের বিল দিয়ে মাসকাবাড়ি বাজারঘাট করতেই হিমশিম খেতে হয়। মাসের শেষ কয়টা দিন তো বিথির মাইগ্রেনের ব্যথা নামতেই চায় না। 3 বেলা 2টো পদ কিভাবে দেবে তুতুল আর তিয়াসের সামনে, তাই ভেবে ভেবে হয়রান হয় মেয়েটা। একটা ডাক্তার দেখিয়ে চোখ দুটো পরীক্ষাও করা উচিত। সেই সাথে মাথাটাও। ওদের বাড়িওয়ালার মেয়েটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে। খুব জ্ঞান তার। সেই বলছিল একদিন, এসব মাথা ধরা রোগ খুব হেলাফেলায় নিও না আপু। একটা ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাও, তোমার বোধহয় পাওয়ারেও সমস্যা আছে। চশমা দিতে পারে ডাক্তার। বিথি সেই কথা তুতুলের সামনে তোলার সাহসই করেনি কোনো দিন। ডাক্তার দেখাতে যাওয়া মানেই অয়থা এক গাদা টাকা পানিতে ফেলা। এই টেস্ট, ওই ওষুধ করে করে ওরা একদম গলা কেটে নেয়। তার চেয়ে দিব্যিত চলছে, চলুক না। যদি কোনোদিন খুব দরকার হয় সেদিন না হয় ভাবা যাবে। তুতুলটার সারাদিন মেজাজ খারাপ থাকে। থাকবেই তো। একটা অফিসের মার্কেটিং সেলসে কাজ করে আর কতই বা পায় মানুষটা। তাই দিয়ে বাসা ভাড়া আর আনুষঙ্গিক বিলটিল মিলিয়েই চলে যায় 7,000 টাকা। 5-এর নিচে বাজারে যাওয়া যায় নাকি সারা মাসের জন্য। এরপর নিজের যাতায়াত বিল, আবার ওই বাসায় মায়ের হাতে একটা মোটামুটি অ্যামাউন্টও তুলে দিতে হয়। নইলে তা নিয়ে নুরু বেগম যে ঝামেলাটা করেন। বিথিকে ফোন করে গালিগালাজ করতেও দ্বিধা করেন না। শাপশাপান্ত করেন। বলেন, নিজের ছেলের আয় তুই একা খেয়ে একদিন পেটের অসুখ বাঁধিয়েম রবি। বিথির গা কাঁপে ওসব শুনলে। তাই কখনো তুতুলকে না করে না। নিজেরা কম বেশি খাক, তবু নুরু বেগমকে মাসেরটা মাসে মাসে দেওয়া হোক, এই ভালো। এর ভেতর তিয়াসটা আবার বড্ড জ্বালাতন করে। বাইরে তো নিয়ে যাওয়াই যায় না। গেলেই এই খেলনা ওই মজা করে করে মাথা খারাপ করে দেয়। মাঝে মাঝে বিথির এত অসহ্য লাগে। এত টানাটানির সংসার আর ভালো লাগে না। এত হিসেব নিকেশ, মাথাটাই হ্যাং করে যায়। ইচ্ছে করে দুচোখ যেদিকে যায় সেদিকেই চলে যায় ও। কিন্তু তারপর মায়া লেগে যায় সংসারের দিকে তাকিয়ে। সংসার বলতে একটা স্টিলের কিং সাইজ বেড, একটা 2 পাট লাগোয়া স্টিলের আলমারি, খাবার রাখার জন্য ড্যাক, আর তিয়াসের জন্য একটা ছোট্ট পড়ার টেবিল। এছাড়া এটাওটা হাবিজাবি কিছু জিনিস। একটা ড্রেসিং টেবিলও নেই বিথির ঘরে। তুতুল একটা বড় আয়না এনে দেয়ালে লাগিয়ে দিয়েছে, ওটাতেই বিথির যাবতীয় কাজকর্ম সারে। আজকের আয়োজনে বিথি একটু পোলাও করেছে। বাড়িওয়ালা আন্টির থেকে চেয়ে চিনতে একটুখানি ঘি এনেছিল, তাই ছড়িয়ে দিয়েছে উপর দিয়ে। দারুণ সেন্ট বের হচ্ছে। তিয়াস কয়েকবার এসে ঘুরঘুর করে গেল। বিথি কড়া করে বলে দিয়েছে বাবা এলেই খেতে দেওয়া হবে। তার আগে না। তিয়াস যেন অপেক্ষা করে। জ্বালাতন করলেও ছেলেটা তার লক্ষ্মী মন্তর। চুপচাপ ঘাড় নাড়িয়ে চলে গেছে ঠিক, তবু একটু পর পর এসে উকিঝুঁকি দিচ্ছে। যদি মায়ের মন গলে সিদ্ধান্ত বদল হয়। বিথির মাঝে মাঝে কি যে ভালো লাগে। এই এক রুমের ছোট্ট ঘরটা আর ওই এক চিলতে বারান্দাটা। ওটা দিয়ে মাঝে মাঝে আকাশের বুকে ওঠা গোল থালার মতো চাঁদটা দেখা যায়। কি যে আনন্দ লাগে তখন বিথির। তুতুলের সাথে সংসার 6 বছরের, তিয়াস এল বিয়ের 2 বছর পর। এর আগে বিথির থাকা হয়েছে মামাবাড়িতে। বাবা মায়ের ছাড়াছাড়ির পর ওর স্থান নানার বাড়িতেই হয়েছিল। সেই নানাও মারা গেলে বড় মামার ঘরে একটুখানি খেয়ে পড়ে থাকার মতো স্থান জুটেছিল ভাগ্যক্রমে। মামিরা যেমন হয় আর কি। তবে ওর বড় মামি মানুষটা আবার অতটাও খারাপ ছিল না। খাওয়ার সময় পেট ভরে ভাত খেতে দিত ঠিকই, আর বারবার করে বলত, বেশি কইরা খা, কামের সময় আবার মাথা ঘুরানির কথা কবি না। গা ব্যথা, শরীর ব্যথা, এগুলা বাহানা করবি না। বেশি কইরা খা। ওই ভাজি দিয়া ডাল মাখাই যা আরও এক থাল খা। আর বিদায়ের সময় হাতে 2,000 টাকা গুজে দিয়ে বলেছিলেন, তেমন কিছু তো তোরে দিতে পারমু না আমি। এই টাকাটা রাখিস। নতুন জায়গায় নতুন ঘরে যাবি, সব তো চাইতে পারবি না। কিছু লাগলে নিজে কিনা নিস। আর শোনো, মারুক কাটুক ওইটাই তোর বাড়ি এখন থেকে। ওই বাড়িতে লাল শাড়ি পয়রা যাইতেছস, আর সাদা শাড়ি পয়রা বাইর হবি। ভুইলা যাবি, ওই বাড়ির বাইরে আর কোনো জায়গা আছে তোর? মামির কথাগুলো মনে গেঁথে নিয়েছিল বিথি। ভুলে গিয়েছিল ওই বাড়ির বাইরে আর কোনো জায়গা ওর আদৌ আছে কিনা। খুব ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য একটা বিছানা আর একটা বালিশ এই পৃথিবীর আর কোথাও আছে কিনা ভুলে গিয়েছিল বিথি। শুধু একটা জিনিস ভুলে যেতে পারেনি কোনোদিন, নিজের একটা ঘর।
একটা নিজের বিছানা, নিজের বালিশ, যেখানে ক্লান্ত লাগলেই পিঠ ঠেকিয়ে শুয়ে পড়া যাবে। মামার বাড়িতে থাকতে দেখত ঘরের সবকিছু মামির তত্ত্বাবধানে হয়। কে কোনো জামাটা পরবে, কে কতটুকু খাবে, আজকে কি রান্না হবে, সবকিছু তার পছন্দমতোই। ঘরের মেলামাইনের সেট কেনা হতো। পর্দার রঙগুলোও থাকত তার চয়েজের। আবার বিছানার চাদরটা কিংবা ময়লার বালতিটাও। তখন থেকেই এই স্বপ্নটা গেঁথে গিয়েছিল বিথির মনে। একদিন ওরও এরকম একটা সংসার হবে। একটা শীতলপাটি বিছানো সংসার, যেখানটায় ঢুকলেই ওর শান্তি শান্তি লাগবে। পান্তা দিয়ে মরিচ পেঁয়াজ ডলে খেতে যেমন মজা, ঠিক তেমন সহজসাধারণ আনন্দ থাকবে সারাক্ষণ। বিয়ে হয়ে যাওয়ার পরে সেই স্বপ্নটা আরও বেশি করে দেখত ও। কিন্তু বিয়ের তৃতীয় দিনই রান্নাঘর থেকে নুরু বেগম ওকে খেদিয়ে দিয়ে বলেছিলেন, তোমার সাহস তো কম না। তুমি আলু এমনে কাটছ কেন? আমি এমনে শাকের ভেতর আলু দেই না, মিহি মিহি কইরা কাইটা দেই। আগে না জিগাইয়া একটা জিনিসও ধরবা না এই ঘরের, বুঝছ? এইটা আমার কত যতনের গড়া সংসার। বিথি একটা দীর্ঘশ্বাস ফেলে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল স্বপ্নটার কথা। কিন্তু ভুলতে পারেনি। চাইলেই কি সব ভুলা যায়? কিছু স্বপ্ন যে জেগে থাকলেও মানুষের মন দাপিয়ে বেড়ায়। কিন্তু যেদিন শিমুলের সাথে একচোট ঝগড়া শেষে তুতুল নিজে থেকেই আলাদা সংসার করতে চাইল, সেদিনটা বিথি উপরওয়ালার দরবারে উপুর হয়ে পড়ে শুধুই কেঁদেছে। এ জন্মে কোনোদিন তার স্বপ্ন এভাবে পূরণ হবে, এটা ছিল তার কল্পনারও বাইরে। হঠাৎ কেউ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। বিথির ধ্যান ভাঙল, কান গেল ওদিকে। ও তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই তুতুলের ভারী বিরক্ত আর রাগী মুখটা দেখা গেল। বিজে একসা মানুষটা। এই সময়ের বৃষ্টি আজকাল বড়ই জ্বালাতন করছে। থাকো কই? কতবার দরজা ধরে ঝাঁকাতে হয়? বিথি মাথা নিচু করে ফেল। তিয়াস বাপের কোলে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, বিথি ওকে হাত দিয়ে ধরে আটকাল, এখন না বাবা। আব্বু ভিজে আছে। আব্বু ভিজল কেন আম্মু? তুতুল ঝেঁঝিয়ে উঠল, শক করে ভিজছি। তোর মায়ের মতো সারাদিন অফিসে শুয়ে সে কাটাইত, তাই আসার পথে এমন রার বৃষ্টি দেখে মনে চাইল একটু ভিজি, তাই রাস্তায় নেমে ভিজলাম। দেখি সর সামনে থেকে। কপাল আমার। বৃষ্টি আসলেই সবার দাম বেড়ে যায়। 20 টাকার ভাড়া চায় 40 টাকা। আরে টাকা কি গাছে ধরে নাকি? তোরা কষ্ট করে কামাস, আর আমরা কি আরামের চাকরি করি? একা একাই গজরাতে গজরাতে বাথরুমে ঢুকে গেল তুতুল। বিথির মনটা খারাপ হয়ে গেল। ও আজ একটা সুতির সবুজ শাড়ি পরেছিল, তুতুল একবার খেয়াল করেও দেখেনি। অথচ বিয়ের পর প্রায় আবদার করত ওকে শাড়ি পরার জন্য। বলতো, শাড়ি জিনিসটা তৈরিই হয়েছে তোমার জন্য। কি দারুণ দেখায়, হু। আর বিথি লজ্জায় লালনীল হতো তখন। পছন্দের বিয়ে না হলেও তুতুলের সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্কই তৈরি হয়েছিল বিয়ের পর। একসঙ্গে থাকতে গিয়ে একজন আরেকজনের প্রেমে জড়িয়ে যাওয়ার ব্যাপারটাও বুঝি অন্যরকম সুন্দর। বাথরুমে গিয়েও তুতুলের চিলচিৎকার বন্ধ হল না, একটু গরম পানি তো করে রাখতে পারো বিথি। বাইরে থেকে ভিজে এসেছি, এসেই গরম পানি চাই। এইটুকুও কি মনে থাকে না তোমার? পাইছ আরামের সংসার, সারাদিন শুয়েবসে কাটাও। বিথির চোখে পানি চলে এল। অল্পতেই এমন হয় ইদানিং, চোখ ভেসে যায়। আগেও হতো, তবে তখন সেই জল মুছিয়ে দেওয়া ছিল যত্নের একটা অংশ। আর এখন শুধুই বিরক্তি। এখন আর সেই যত্নের ছিটেফোঁটাও যেন নেই তুতুলের ভেতর। খেতে বসে আরেক দফায় গালমন্দ করল লোকটা, এত কিছু কোন খুশিতে? আজকে কি এমন বিশেষ দিন যে এসব করতে হবে? বিথি আর বলতেই পারল না আসল কথাটা। ইনিয়ে বিনিয়ে জানাল, তিয়াসের খুব খেতে ইচ্ছে করছিল তাই। তাতেও তুতুল অখুশিই হল যেন। ভাঁজ পড়া কপালেই মুখে লোকমা তুলল, তোমার ছেলের জিভটা একটু সামলাতে শেখাও। ওর বাপের রাজসিংহাসন নেই যে বেচে বেচে খাওয়াবে এত ভালো মন্দ। এরপর তো একদিন রোজ রোজ এসব খাওয়ার জন্য জেদ করবে। বিথি কিছু বলল না, তিয়াসের মাথায় হাত বুলিয়ে দিল। ছেলেটা ছোট হলেও অনেক কিছু বোঝে। খেল ও অল্পই, তারপর ঘুমানোর বাহানায় শুতে গেল। তুতুল অবশ্য অনেকখানিই খেল। আজ খিদেটা চড়েছিল ভালো, তার উপর ঘি দেওয়া পোলাওয়ের ঘ্রাণ, মুরগির পাতলা ঝোল আর বেগুন ভাজা দেখে সত্যি বলতে একটু আমোদই লেগেছিল তার। খেয়ে দেয়ে বারান্দায় দাঁড়িয়ে রাতের শেষ সিগারেটটা টানল তুতুল। তারপর ফোন করল নুরু বেগমের কাছে। প্রতি রাতে একবার মায়ের কাছে ফোন করে তবেই শুতে আসে সে। বাড়ির বড় ছেলে তো। একটা দায়িত্ব আছে না? তিয়াসটা সবেমাত্র ঘুমিয়েছে। তুতুল বারান্দায় অন্ধকার ঘরের ভেতর বিথির ঘুম আসছে না।
রাতে আর খাওয়াও হয়নি ওর। কেমন একটা গুমোট কষ্ট চেপে বসে আছে বুকের ভেতর। হঠাৎ কারো পায়ের আওয়াজ টের পেয়ে সে তাকাল সামনে। তুতুল এসে ঘরের বাতি জ্বেলেছে। একাই ব্যাগ থেকে বাটি হাঁড়িপাতিল বের করছে সে। বিথি উঠে গেল। তুতুল তাকে হাত দিতেও দিল না, একাই বাটিতে বেঁচে যাওয়া পোলাও আর তরকারি ভরে নিল। বিথি দুরু দুরু বুকে জানতে চাইল কি হয়েছে। তুতুল ওর দিকে শীতল চোখে তাকাল, নিজে তো ভালোমন্দ গিলে ঘুমাইতে গেছস। একবার জিগাইছস আমার মায়ে কি দিয়া ভাত খাইছে? কথাটা বলেই লুঙ্গি পাল্টে ঝটপট প্যান্ট শার্ট পরে নিল। দরজা লাগিয়ে শুয়ে পড়ো। আমি আর ফিরব না। এইটুকু বলেই খটখট করে বেরিয়ে গেল তুতুল। খোলা দরজায় হেলান দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বিথি। চোখ তার ঝাপসা হয়ে আসছে ক্রমশ। বাইরে বৃষ্টি নেই, তবে একটা ঠান্ডা বাতাস খেলা করছে। সুখ কেমন জিনিস! আশি আশি করেও শেষতক এতটা বিষাদ কেন পাঠায় সে? নিজের স্ত্রী যে সারারাত না খেয়ে রইল, সে কথা আর জানা হল না তুতুলের। তবে মা পেট পুড়ে খেয়েছে, খুশি হয়ে দুহাত তুলে রবের দরবারে মোনাজাত করেছে প্রাণ ভরে, তাতেই ওর মনটা তৃপ্তিতে ভরে উঠল। বিকেল কাটতে না কাটতেই ও বাড়ি ফিরল। সকালে মায়ের বাড়ি থেকেই সরাসরি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল সে। আজকে বৃষ্টি নেই, তবে আকাশটা ভারী মেঘলা। বাতাসও বেশ ঠান্ডা। গত কয়েকদিন ধরে নিম্নচাপ বয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চল দিয়ে, টিভি খবর খুললেই শোনা যাচ্ছে শেষ। তারই একটা শীতল বিষণ্ণ ছায়া এসে পড়েছে শহরের এই ধুলোমাখানো গলিটাতেও। জনজীবন একদম অতিষ্ক। যাদের কোনো কাজ নেই, তাদের ঘরে বসে বৃষ্টি দেখতে দেখতে গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। কিন্তু যাদের সেই খিচুড়ির জোগাড় করতেই বাইরে বেরোতে হয়, তাদের কাছে এই সময়াসময়ের বৃষ্টি প্রচণ্ড বিরক্তিকর এক বোঝা। আজ আর তুতুলকে বেশিক্ষণ দরজা ধাক্কাতে হল না। বিথি যেন তককে তককেই ছিল। দরজায় একবার আওয়াজ হতেই ও দ্রুত এসে খুলে দিল। তিয়াস অমনি লাফিয়ে গিয়ে বাপের গায়ের উপর পড়ল। তুতুলের মন ভালো থাকায় সেও ছেলেকে দুহাতে আগলে নীল ভালোবাসায়। বিথি কোনো কথা না বলে নির্বে চুলা থেকে ফুটন্ত গরম পানি নামিয়ে বাথরুমের বালতিতে ঢেলে দিয়ে এল। তুতুল ঘরে ঢুকেই সিলিং ফ্যানটা বন্ধ করে দিল ঝট করে। বাইরে এমনিতেই ঠান্ডা, ফ্যান চালানোর কি দরকার? এই করে করেই তো কারেন্ট বিল ৫০০ উপরে তোলে। টাকা কি গাছে ধরে বিথি? বিথি কোনো জবাব দিল না। একবার মুখ ফুটে বলতে চেয়েছিল, তিয়াসের বড্ড গরম লাগে, বাচ্চার জন্যই ফ্যানটা ছেড়ে রাখা, নইলে হাঁসফাঁস করে। কিন্তু শেষ পর্যন্ত চেপে গেল। তুতুল গায়ের শার্ট বেল্ট খুলে বিছানার উপর স্টান হয়ে শুয়ে পড়ল। দুহাত মাথার পেছনে ভাঁজ করা। বিথি মৃদু স্বরে শুধাল, ভাত দেব? এই অসময়ে কেউ ভাত খায় নাকি? একটু চা করে দাও। তুতুলের গলার স্বরটা আজও কেমন তেতে উঠল। বিথি অলক্ষ্যে একটা দীর্ঘশ্বাস ফেলে। এই আলাদা বাসায় আসার পর ওর বুকের ভেতর যে স্বপ্নগুলোর বীজ থেকে ছোট্ট চারা গজিয়েছিল, তা যেন আবার ডালপালা ছাটা পড়ছে। তুতুলটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। প্রতিটা কথায় রু আর কাটকাট ভাব। যেন সংসার আলাদা করার পেছনে পুরো দোষটাই বিথির। বিথি বার কয়েক ওই সংসারের ঝামেলা শীতে না পেরে ইনিয়ে বিনিয়ে আলাদা হওয়ার কথা বলেছিল বটে, তবে কখনো জেদ বা চাপ তো প্রয়োগ করেনি। সিদ্ধান্তটা তো তুতুল নিজে থেকেই নিয়েছিল, তাহলে এখন সব ঝাল কেন ওর উপরই ঝাড়ছে লোকটা? চায়ের কাপের সাথে দুটো টোস্ট বিস্কুটও ছোট্ট প্লেটে বের করে দিল বিথি। তুতুল সেটা দেখেও খিটখিট করতে ছাড়ল না, বিস্কুট খাইয়ে শেষ করে আবার আনতে বলবে। অয়থা শুধু টাকা খরচ। মুড়ি এনেছিলাম না? সেটা নেই? বিথি বাধ্য মেয়ের মতো মুড়ির বয়ামটা এগিয়ে দিল। তুতুল বিস্কুট সরিয়ে মুড়ি চিবোতে চিবোতে বলল, বিথি, তোমায় একটা কথা বলার ছিল। বিথি একদম নিরুত্তাপ গলায় শুধাল, বলো। শিমুলটা বিয়ে করতে চাইছে। ভালো খবর। ওর একটা পছন্দের মেয়ে আছে। আচ্ছা। এই বিয়ে বিয়ে করেই ও বাড়ি মাথায় তুলছে। ওহ, বুঝেছি। মা কালকে বলল, বিয়েটা হয়ে গেলেই বাঁচা যায়। তারপর শুধু শিউলি বাকি থাকবে। ওর বিয়ে পরে দেখে শুনে দেওয়া যাবে। তোমার কি মতামত? বিথির কেন যেন হাসি পেল। মনে পড়ে গেল বেশ অনেক বছর আগের একটা পুরনো ঘটনা। ওর খালা শাশুড়ির বড় মেয়ের বিয়ের জন্য যে ছেলেকে ঠিক করা হয়েছিল, সেই ছেলেই পরে বেঁকে বসে ছোট মেয়েটাকে বিয়ে করার জন্য। এই নিয়ে জলঘোলা হলো অনেক দিন। একদিন ওদের বাড়িতে এসে খালা শাশুড়ি কান্নাকাটি করছিলেন। বাড়ির বড় বউ হওয়ার খাতিরে সরল মনে বিথি বলে উঠেছিল, আপনার কোনো মেয়েকেই ওই ছেলের কাছে বিয়ে দিয়েন না খালা।
যে ছেলে এক মেয়েকে পছন্দ করে পরে আবার কথা ঘুরিয়ে আরেক মেয়েকে চায়, সেই ছেলে ভবিষ্যতে ঝামেলা করবেই। তাতেই নুরু বেগম দুনিয়ার অপমান ছুড়ে দিয়েছিলেন ওর দিকে। তুমি কে এইখানে মতামত দেওয়ার? তোমারে জিগাইছে কেউ? শুনছি বাপমা না থাকলে পোলাপানের আদবলেহাজ থাকে না, কথাটা আসলেই সত্য। বড়দের কথার মধ্যে আইছে কথা কুইতে। যাও এখান থেকে। বসে বসে এসব শুনবা আর পরে পাড়া প্রতিবেশীর বাড়ি বাড়ি গিয়ে কুটনামি করবা। সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল বিথি। তবে এটুকু কঠিন সত্য হিসেবে শিখে নিয়েছিল, এ সংসারে তার অবস্থান একটা অচল চেয়ার কিংবা পুরনো আলমারির মতোই। যতক্ষণ তাকে দিয়ে কাজ চালানো যায়, চালানো হবে। তারপর অচল হলে যেমন ছুঁড়ে ফেলে বিকল্প খোঁজা হয়, তার বেলাতেও তাই হবে। তুতুল কপালে ভাঁজ ফেলে বলল, কি হল? কথা বলছ না কেন? বিথি বরফশীতল গলায় জানাল, তোমরা সবাই যেটা ভালো মনে করো সেটাই হোক। ভালো আর কি? শিমুল বড় হয়েছে, এখন নিজে থেকে বিয়ে করে আলাদা হয়ে গেলে বিষয়টা কেমন দেখায় না? সমাজে তো একটা সম্মান আছে। তাছাড়া আজকাল সবাই তো নিজের পছন্দেই বিয়ে করছে। আমি মাকে বলে এসেছি সব আয়োজন করতে। কাল পরশু একবার ওই বাড়ি যাবে। মেয়ের বাপমায়ের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়ে আসবে। বিথি ধীর পায়ে উঠে দাঁড়াল, ভালো। আমি রাতের রান্নাটা চাপাই। তুতুল চট করে ওর হাত ধরে টেনে আবার বিছানায় বসিয়ে দিল, রান্না পরে করো। একটু বসো তো এখানে। বিথি যেন কেমন মিয়ে গেল। এই সোহাগ আর আদরটুকু ও একসময় কি ভীষণ উপভোগ করত। ওদের বিয়ের রাতে ভয়ে একদম আধমরা হয়েছিল মেয়েটা, না জানি কি হয়। ঘরে এসেই হয়তো অচেনা মানুষটা হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়বে। আর ও যদি না করতে না পারে তবে নাকি পাপ হবে। স্বামী সোহাগে সন্তুষ্ট না রাখতে পারলে নাকি স্বয়ং বিধাতার আরশ অভিশাপ দেয়, এমন অলৌকিক ভয়কে যেন ঢুকিয়ে দিয়েছিল ওর কুসংস্কারাচ্ছন্ন মাথায়। মেয়েটা জুবুথুবু হয়ে বসেছিল তাই। কিন্তু তুতুল তার ধারণার ধারেকাছেও হাঁটেনি। ঘরে ঢুকেই আলতো করে জিজ্ঞেস করেছিল, তোমার কি খুব খিদে পেয়েছে? বিথির ঘোমটা সামান্য সরে গিয়েছিল সেদিন। মেয়েটা অবাক বিস্ময়ে চেয়ে দেখেছিল সামনে দাঁড়িয়ে থাকা শ্যামলা রঙের মধ্যম উচ্চতার ছেলেটির দিকে। তুতুল সেদিনও কপালে এমন ভাঁজ ফেলে বলেছিল, কথা বলছ না কেন? নাকি কানে শুনতে পাও না? তারপর কাছে এসে এক প্লেট ভরা গরম ভাত আর ছোট মাছের পাতলা ঝোল তরকারি ওর সামনে ধরেছিল, নাও, খেয়ে নাও। সেই কখন খেয়েছ? রাতটা কিন্তু অনেক বড়। তারপরই স্টান হয়ে শুয়ে পড়েছিল পাশে, আমাকেও দুয়েক লোকমা খাইয়ে দাও তো। আমারও ভীষণ খিদে পেয়েছে, ক্লান্তিতে হাত ভেঙে আসতে চাইছে। সেদিন প্রথম আলো ফুটে উঠেছিল বিথির ঠোঁটের কোণে। মানুষটা সেই রাতে ওকে কতটা নির্ভর করেছিল। উপহার হিসেবে ওর পায়ে একজোড়া রূপার নুপুর পরিয়ে দিয়েছিল, আর প্রথমবার কাছে টানার আগে খুব নরম করে সম্মতিও চেয়েছিল। সেই রাতের মানুষটা আর আজকের সামনে বসে থাকা এই তুতুলের মধ্যে কত শত আলোকবর্ষের তফাত। সময় কিভাবে যেন সবকিছু এক নিমেষেই বদলে দেয়। বিথির বিষণ্ণ আঙুলের ফাঁকে নিজের আঙুল গলিয়ে দিল তুতুল। তিয়াস ঘরে নেই, বিকেলবেলাটা ও সবসময় ছাদে গিয়ে খেলে। ৬ তলার 2টো মেয়ে আর দোতলার একটা ছেলে, এই 4 জনের রান্নাবাটি খেলার সময় এখন। তুমি এমন জমাট বেঁধে আজ কেন বলতো? মনে হচ্ছে কোনো কলাগাছকে কাছে টানছি। তুতুল বিরক্ত হয়ে হাতটা ঝেঁকে সরিয়ে দিল, এই জন্যই তো লোকে ঘরে বউ রেখে বাইরে মুখ মেরে বেড়ায়। বিথির বুকের ভেতরটা কেঁপে উঠল। ও চকিত চোখে তাকাল তুতুলের দিকে। যে সন্দেহটা এতদিন ওর মাথায় আসেনি, আজ তা কাটার মতো বিঁধল। তুতুলের জীবনে ওরা বাদেও কি আর কেউ আছে তবে? তুতুল ধপ করে উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল। ওর মেজাজটা অয়থায় চড়ছে। আজকাল অল্পতেই খিটখিটে হয়ে যাওয়াটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। চারপাশের এত ঝামেলা আর ভালো লাগে না। এত দায়িত্ব, এত খরচ, এত পেরেশানি। কে যে বলেছিল বিয়ে করতে? বিয়ে ছাড়া একা মানুষ কত শান্তিতে থাকে। একদম মুক্ত স্বাধীনচেতা জীবন। চাইলেই এখন 2 দিনের ছুটি নিয়ে পাহাড় কিংবা সমুদ্র থেকে ঘুরে আসা যেত। আর বিয়ের পর একটা নিঃশ্বাস একলা ফেলার ফুরসতটুকুও নেই। ধুর! বিথি! বিথি উঠে গিয়ে বেলকনির রেলিং ঘেঁষে দাঁড়াল। যদিও ওর সমস্ত মনোযোগ বাইরের শান্ত রাস্তাটার দিকে। একজোড়া তরুণ-তরুণী হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে। তুতুল সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, তোমাকে বিয়ের সময় আমাদের বাড়ি থেকে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল, ওগুলো একটু বের করে দিও তো। তোমার মামার দেওয়া ওই কানের দুল জোড়াও দিও। আর তিয়াসের জন্মের সময় তোমায় যে আংটিটা গড়িয়ে দিয়েছিলাম সেটাও।
নুপুরটার কী অবস্থাকে জানে। সবকটা আজকে বের করে রাখো। সন্ধ্যায় সেকরার কাছে নিয়ে ধুয়ে একদম চকচকে করে আনি। বিষয়টা নেগেটিভভাবে নিও না বিথি, আমার আর্থিক অবস্থা তো তুমি জানোই। বাবা মারা যাওয়ার আগে মা যা কিছু গড়িয়েছিলেন সবটা 3 ভাইবোনের নামে সমান ভাগ করে রেখেছিলেন। কিন্তু টাকার খুব টান পড়ায় শিমুলের ভাগটাই আগে বিক্রি করতে হয়েছিল। ওর বিয়ে তো পরে হবে, এই ভেবে আমিই বলেছিলাম বেচে দিতে। শিউলিরটা তো ধরা যাবে না, ও মেয়েমানুষ, তাছাড়া ওর আছেই বা কি। সব তো জামাই বাড়ি থেকেই দেবে। তাই বাকি রইল তোমাকে দেওয়া জিনিসগুলো। ওগুলো দিয়ে আপাতত শিমুলের বুটাকে ঘরে তুলে নিয়ে আসি। পরে তোমার জিনিস তোমায় ফেরত দিয়ে দেব। বিথি কি শুনল তুতুলের এই হিসেবি কথাগুলো? কে জানে। ও একমনে চেয়ে আছে রাস্তায় দাঁড়ানো সেই তরুণ-তরুণীর দিকে। দুজন থেমে গেছে এখন। মেয়েটা বোধহয় কাঁদছে। দুজনের মাঝে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, তাই নিয়ে মেয়েটা অভিমানিনী যে তা বহুদূর থেকেও পরিষ্কার বোঝা যায়। ছেলেটা নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছে মেয়েটার ঠোঁটে হাসি ফোটাতে। রাগ সামলাতে না পেরে মেয়েটা সজোরে কয়েকটা কিল বসিয়ে দিল ছেলেটার বুকে। ছেলেটা তাতে ব্যথার ভান না করে হেসে গড়িয়ে পড়ল। তারপর কি অপরিসীম মায়ায় নিজের হাতে মুছে দিল মেয়েটার চোখের জল। আর তা দেখে মেয়েটা আরেকটা হালকা ঘুষি মেরেই হেসে উঠল খিলখিল করে। বিথির চোখের কোণে এক ফোঁটা জল এসে জমা হল। এমন একটা ভালোবাসায় বাঁধানো, রঙিন, যত্নে ঘেরা দিন এককালে তাকেও দিয়েছিল বিধাতা, খুবই ক্ষণিক সময়ের জন্য। সুখ বোধহয় এমনই। সংসারে খুব অল্প দিনের অতিথি হয়ে আসে, আর যাওয়ার বেলায় বিনিময় হিসেবে এক সমুদ্র দুঃখ দুহাত ভরে দিয়ে যায়। গল্প পান্তা ভাতে পেঁয়াজ মরিচ। পর্ব 01। লেখনীতে মিধা মণি।